কেরল থেকে দূর একটা পাহাড়ি গ্রাম পঞ্চিরা। মেন শহর থেকে প্রায় ৩২০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামের পাহাড়ের উপর রয়েছে পুরো এলাকার পুলিশ ওয়্যারলেস স্টেশনের সেন্টার। এই জায়গাটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, তাই এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তবে হঠাৎ একদিন পঞ্চিরার পাশের জঙ্গলে একটা কাটা পা খুঁজে পাওয়া গেলে শুরু হয় অদ্ভুত রহস্যের মায়াজাল। আজ নিয়ে এসছি এমন এক মুভি যার এন্ডিং তাক লাগানোর সাথে ব্রেনে আটকে থাকবে। তো বলছিলাম এলা ভিসা পঞ্চিরার কথা। শহর থেকে একটু পরেই পঞ্চিরা যাওয়ার বাস ছাড়বে। মধু হাফ সিগারেট টেনে বাসে উঠে বসল। সে পেশায় একজন পুলিশ অফিসার, ছুটি কাটিয়ে পঞ্চিরা ফিরছে। কয়েক ঘন্টার জার্নির পর বাস থামল। জিনিস বলতে পিট ব্যাগ আর একটা পলিথিন। বাস থেকে নেমে দোকান থেকে পরিমাণ মতো চাল, তেল, পেঁয়াজ, লঙ্কা কিনে ফেলল। এইখান থেকে পাহাড়ে জিপ ছাড়া কোনো যাওয়ার উপায় নেই। রাস্তা ভেজায় খারাপ। এর মধ্যে ড্রাইভার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। তার বউ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, তাই সে খুব খুশি। মধু একভাবে ড্রাইভারের কথাগুলো শুনে আনমনা হয়ে পড়ল। ওর স্টেশন একদম পাহাড়ের উপর। এখানে সারাক্ষণ বৃষ্টি, ধস আর ভয়ানক বজ্রপাত লেগেই থাকে। কিছু দূর আসার পর গাড়ি থামল। রাস্তা খারাপ, জঙ্গলের শর্টকাট ধরতে হবে। রবি একমাত্র ড্রাইভার যে শহর থেকে জল এনে ওয়্যারলেস স্টেশনে সাপ্লাই করে। জঙ্গল পথে যাওয়ার সময় ছোট খালের পাশে ঘাসে রক্ত লেগে থাকতে দেখে মধু চমকে উঠল। জায়গাটা নিরাপদ নয়, তাই দ্রুত জঙ্গল পেরিয়ে পাহাড়ে আসলে সহকর্মীর সাথে দেখা হয়ে যায়। মধু আশায় ও ছুটি পেয়েছে। সে বিদায় জানিয়ে চলে গেলে মধু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এগিয়ে চলল। দেখে চেকপয়েন্টের রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ডটা কেউ সরিয়ে দিয়েছে। মধু ওগুলো ঠিক করে এসে পৌঁছল ওয়্যারলেস স্টেশনে। পুরো শহরের ওয়্যারলেস সিস্টেমের অ্যাক্সেস এই স্টেশন। আসতেই শুনল বিয়ে বাড়ি আছে বলে ভেনকায়াম কাল পরশুর মধ্যে নাকি পালাবে। ভেনকায়াম পিওর ভেজ, তাই মধু না চাইতেও মাটনগুলো ফ্রিজে তুলে রাখতে হলো। এইখানে কাজের কোনো চাপ নেই, শুধু ওয়্যারলেস সিস্টেমের দেখাশোনা ছাড়া। দুপুরে লাঞ্চের সময় ভেজ খাবার মধুর গলা থেকে নামছেই না, তাই থালা ভর্তি ভাত বাইরের বাচ্চা কুকুর দুটোকে দিয়ে এলো। এই জায়গায় একটা মাত্র উঁচু টিলা ছাড়া কোথাও ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই দরকার হলে ওটার উপরে উঠে ফোনে কথা বলতে হয়। পরের দিন সকালে দুই ভাই ও তাদের মা এখানে ঘুরতে আসে। ওদের বাবা কয়েক বছর আগে গত হয়েছেন এবং তিনি এইখানে ডিউটি করতেন, তাই বাবার কাজের স্মৃতি আর এখানকার মনোরম পরিবেশ দুটোই অনুভব করতে আসা। আকাশে মেঘ জমছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। কুকুরগুলো ভয়ে আশ্রয় খুঁজছে। মধু মা ছেলেকে ভিতরে ঢুকতে বললে ভাই খেয়াল করে যে গাড়ির চাবিটা পকেট থেকে কখন পড়ে গেছে, তাই খুঁজতে দৌড়ল। আচমকা ভীষণ জোর বাজ পড়লে ইতিমধ্যে সবাই চমকে ওঠে। মধু ওদের ভিতরে বসিয়ে ছুটে গেল ওর ভাইকে খুঁজতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাজ পড়ে এসে মারা গেছে। অবশেষে মেলুকাফু পুলিশ স্টেশন থেকে এসে ওর বডি নিয়ে গেল। রাতে একা বসে মদ্যপান করার সময় মধুর মন বিচলিত হয়ে পড়ে। আনমনা হয়ে কিছু একটা ভাবছে। দূরে শোনা যায় হায়নাদের ডাক। কুকুর বাচ্চাগুলো কেমন যেন অদ্ভুত সুরে কেঁদে চলেছে। সকাল হতেই ভেনকায়াম সব গুছিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে বলল, নতুন যে ডিউটিতে আসবে আমি তাকে যা যা দরকার সব আনতে বলে দিয়েছি, চিন্তা করো না, আমি গেলাম। মধু একটু খুশি হলো। যাক, এতদিনে একটু মাটন খাওয়া যাবে। তাই আজ ফ্রিজে রাখা মাটন বের করে নিজেই রান্না করলো। বেলা বাড়লে নতুন অফিসার সুধীর আগমন হয়। মদ সিগারেট এনে মধুকে দেখিয়ে বলল, আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, তো হবে নাকি এই আনন্দে একটু লাল জল? কথাটা মন্দ বলেনি সুধী, অন্তত একটা পার্টনার তো পাওয়া গেল। মধুর রান্না করা মাটন খেয়ে সুধী অবাক। ভাই এত ভালো রান্না পারো কি করে? বেশ তৃপ্তি করে খেতে শুরু করলে মধুর হঠাৎ বমি চলে আসে। কালকের বাজ পড়ার বডিটার কথা ওর মনে পড়ে যাচ্ছে। এইবার দুজন কোনো রকমে লাল জল খেতে বসলে জমে উঠল গল্প। সকালতেই খেয়াল করলো কাল রাতে বৃষ্টির কারণে অ্যান্টেনা ভেঙে পড়েছে, তাই খাওয়ার পর বিকেলের দিকে দুজনে অ্যান্টেনা ঠিক করতে গেলে মধুর নজর যায় জঙ্গলের দিকে। কুকুর বাচ্চাগুলো সমানে কাঁদছে। আসলে কাল বাজ পড়ে ওদের মা মারা গেছে। মধুর মনটা খারাপ হয়ে গেল, তাই মাটি খুঁড়ে নিজের হাতে ওকে কবর দেয়। মানুষ হোক বা পশু, সবার যেন সঠিক সৎকার হয়, বিচার সকলের জন্যই সমান। এরই মধ্যে পাশের পুকুরে স্নান করতে যাওয়ার পথে সুধী
দুজন কাপলকে আসতে দেখে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ডটা সরিয়ে দেয়। সুধী পাক্কা ধান্দাবাজ। ওদের স্টেশন সব থেকে উঁচুতে হওয়ার কারণে দূর থেকে সব দেখা যায়। দুপুরে সুধী জমিয়ে মধুর রান্না করা মাটনগুলো খেল, কিন্তু মধুর মন থেকে সেই দিনের ওই পোড়া বডির খেয়ালটা কিছুতেই যাচ্ছে না। তাই স্বাদ করে রান্না করা মাটন ছেড়ে কলা দিয়ে ভাত মেখে খাচ্ছে। খাবার সেরে সুধী দূরবীন দিয়ে কাপলগুলোকে দেখতে ব্যস্ত হয়ে পড়লে মধু খুব রেগে যায়। তাই বকা দিয়ে ওদের দুজনকে তাড়িয়ে নো রেস্ট্রিকশন বোর্ডটা লাগিয়ে সুধীকে বলে, 1 মাস পর তো তুমিও এসব করবে, একটু ধৈর্য ধরো না ভাই। তখনই নিচের রাস্তায় অফিসার যোশীর গাড়ি আসতে দেখে দুজনে চটপট রেডি হয়ে নিল। যোশী আজ বড্ড খোঁজে রয়েছে, টিলার উপর দাঁড়িয়ে ফোনে ঝগড়া করেই যাচ্ছে। কনস্টেবলকে জিজ্ঞেস করে মধু জানতে পারল যোশীর বউ নাকি বাচ্চাকে রেখে কাল রাতে কোন ড্রাইভারের সাথে পালিয়েছে। আচমকা হেড অফিস থেকে ফোন আসলে যোশী হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। হঠাৎ এমন করে চলে যাওয়ার কারণ অবশ্য বেলায় দুজন জানতে পারল। মেলুকাফু পুলিশ স্টেশনের কাছে একটা মহিলার কাটা হাত পাওয়া গেছে, তাই পার্শ্ববর্তী সমস্ত পুলিশ স্টেশনে অ্যালার্ট জারি করা হয়েছে। ফরেন্সিক বিভাগের বক্তব্য যে মহিলার বয়স আনুমানিক 30 থেকে 32। রান্নাঘরে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে খুব ভালোভাবে ওর হাত কাটা হয়েছে। সাথে ফিঙ্গারপ্রিন্ট যাতে পাওয়া না যায় সেই জন্য হাতের তালুর চামড়া তুলে ফেলা হয়েছে। তাই এসআই অর্ডার দেয় পার্শ্ববর্তী এলাকার সব মহিলার মিসিং রিপোর্ট চেক করার। ইতিমধ্যে ফরেন্সিক টিম পঞ্চিরার জঙ্গলে আরও কিছু বডি পার্ট খুঁজে পায়। এই খবর ওয়াকিটকিতে শোনার পর সুধী না খেয়ে উঠে পড়ল। থালা ভর্তি ভাত কুকুরগুলোর জন্য নিয়ে আসলে দেখে ওরা মায়ের কবর খুঁজছে। সুধী কুকুরগুলোকে তাড়িয়ে কবরটার সামনে যেতেই চমকে উঠল। দেখে একটা হাত। হঠাৎ পিছনে কেউ এসে দাঁড়ায়। ছায়ায় দেখে ওর মাথায় পিস্তল তাক করে দাঁড়িয়ে রয়েছে মধু। কিন্তু প্রশ্ন হলো এর সাথে মধুর কি সম্পর্ক? তবে সে পরিস্থিতি সামলে নিজেকে সংযত করে মাটি চাপা দিয়ে বলে, কুকুরগুলো কি যে করে। তখনই রবি রেশন নিয়ে চলে আসলে সুধী বলে, তুমি ওকে সামলাও, আমার একটু পেট খারাপ হয়েছে, বাথরুমে গেলাম। এক ছুটে সুধী বাথরুমে আসতেই মধু দরজার বাইরে এসে দাঁড়ায়। সে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। সুধী ভয় দরজা খুলতে মধু বলে, কিরে জলটা নিয়ে বাথরুমে ঢুকে পড়লি যে? তবে সুধী চুপ, কিচ্ছু বলে না। ইতিমধ্যে খবর এলো মৃত মহিলার একটা পা পঞ্চিরার রিপিটার স্টেশনের উল্টো দিকের পাহাড়ে পাওয়া গেছে, অর্থাৎ যেখানে এরা দুজন রয়েছে তার পাশের জঙ্গলে। সুধী বাথরুম থেকে বেরিয়ে দেখে নিচের ওই জঙ্গলে পুলিশের ভিড় বেড়েছে। তাই নিজের ফোনটা চার্জে বসে কন্ট্রোল সিস্টেমের সামনে রাখা একটা পাতার চিরকুটে কিছু একটা লিক পেয়ে ভাবছে যদি সেটা রবিকে দিয়ে কোন রকমে পাঠানো যায়। কিন্তু মধু সেই সুযোগ দিল না। সে নিজে রবিকে গাড়িতে তুলে দিয়ে আসলো। ওর কোমরে লোডেড পিস্তল দেখে সুধী কিছু করার সাহস পায় না। মধুর সন্দেহ বাড়ছে, সুধী কিছু তো একটা আন্দাজ করতে পেরেছে। তাই ওকে জোর করে তাস খেলতে ডাকলে সুধীর খেলা দেখে বুঝতে পারে এর মাথায় অন্য কিছু চলছে। ইতিমধ্যে খবর এলো যে মৃত মহিলার বডি পার্টগুলো মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তখনই কন্ট্রোল সিস্টেমের পাওয়ার প্রবলেম হলে সুধী ব্যাটারি ঠিক করার নামে ফোনটা চার্জ থেকে খুলে বাইরে নিয়ে চলে যায়। কিন্তু মধু ভীষণ চালাক। সে বিষয়টা লক্ষ্য করলে ওকে গিয়ে বলে, এই তোর ফোনটা দে তো, একটা কল করার আছে, সকালেই আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেল। মধু কল করার নামে টিলার উপরে উঠে ফোনের সিমটা ঘষে নষ্ট করে মিথ্যে ফোনে লাগিয়ে বলে, ধুর টাওয়ার আসছে না, পরে ট্রাই করব। এদিকে পুলিশরা বাকি পার্টগুলো খুঁজে পেয়ে গেছে, শুধু একটা হাত বাকি। আশা করা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো লিড পাওয়া যাবে। এদিকে বেলায় পঞ্চিরার পাহাড়ে ভ্রমণকারীরা আসলে মধু ওদের তাড়াতে গেলে এই সুযোগে সুধী কন্ট্রোল সিস্টেম থেকে মৃত মহিলার কাটা হাত পাওয়ার ব্যাপারটা জানানোর চেষ্টা করলে মধু চালাকি করে ধরে ফেলে। তবে সুধী বুদ্ধি খাটিয়ে কন্ট্রোল সিস্টেমের পাওয়ার অফ করে দেয়, কারণ এটা করলে পুলিশ স্টেশন থেকে কেউ না কেউ এখানে আসবেই, যেহেতু এটা মেন ওয়্যারলেস কমিউনিকেশন স্টেশন। আর সেই মতো কাজও হলো। অফিসার যোশীর উপর অর্ডার আসলো পঞ্চিরা স্টেশন চেক করার। পাহাড়ের উপর থেকে মধু সব দেখছে, পুলিশ গাড়ি এদিকেই আসছে। মধু তাই এসে দ্রুত সিস্টেম চেক করতেই চেঁচিয়ে বলল, পাওয়ার অফ করেছো কেন? এই বলে সুইচ অন করলে ওয়্যারলেস লাইন কাজ করতে শুরু করলেও অফিসার যোশী একবার চেক করতে আসে। মধু তাকে ওয়েলকাম জানালেও সুধীর পাত্তা নেই। মধু বলে, স্যার ও পাশের পুকুরে স্নান করতে গেছে।
যোশী তখন বউয়ের কীর্তি মনে করে গজগজ করতে করতে বাইরে টয়লেট করতে গেলে মধু বলে, স্যার ওখানে যাবেন না, কাল ওখানে একটা বিষাক্ত সাপ দেখেছিলাম, এদিকে আসুন। যোশী ভয়ে সরে যেতেই নিচে দেখা যায় হাত পা মুখ বাঁধা অবস্থায় সুধি পড়ে রয়েছে। তখনই খবর এলো ইডামারুক্কুরু লোকাল বাসিন্দারা একটা মোবাইল পেয়েছে। আন্দাজ করা যাচ্ছে এটা ওই মৃত মহিলার। যোশী দেরি করল না, পুরো টিম নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ওরা গেলে মধু ওকে বন্ধনীমুক্ত করতেই সুধি ওকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা ও হাতাহাতির পরেও মধু ওকে ধরে ফেলে। ওরা দুজন এখন কন্ট্রোল রুমে একে অপরের মুখোমুখি বসে। সুধীর মনে বহু প্রশ্ন, মধু কেন এরকম করছে, আর ওই মহিলা কে, আর এমন ভয়ানকভাবে খুন সে কেন করল। বাইরে তখন ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছে, অঝোরের বৃষ্টি যেন পাহাড় ভাসিয়ে নিয়ে যাবে। সুধী একের পর এক প্রশ্ন মানে মধু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। একটা সময় নিস্তব্ধতা ভেঙে বলল, সেদিন ওই যে হাতটা দেখেছিলি, ওটা আমার বউ অমৃতার। কোট্টাল কায়াম হাই স্কুলের টিচার ছিল সে। সুধী ভয় জিজ্ঞেসও করলো, তাহলে তুই বউকে কেন মারলি? কোনো পশুও এরকম ভয়ানকভাবে কাউকে মারতে পারে না। মধু হেসে বলে, বিয়ের প্রথম রাতে বউকে শারীরিক সুখ দিতে না পারার কষ্ট জানিস? ডাক্তার বলেছিল এটা হানিমুন ডিপ্রেশন। বেশ কয়েক বছর এটা নিয়ে বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু এই রোগের সমাধান হয়নি। সময়ের সাথে অমৃতা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল, কিন্তু আমি জানা সত্ত্বেও কোনোদিন এটা নিয়ে কিছু বলিনি। এমনকি ছেলেটা কে সেটাও জানার চেষ্টা করিনি, কারণ কি করব বল, দোষ তো আমার। কিন্তু ছেলেটা ওর মন চাইলে হয়তো খুশি হতাম, কিন্তু সে চেয়েছিল অমৃতার শরীর। সেদিন রাতে ডিউটি সেরে ফিরতে লেট হয়েছিল। খাবার কিনে ঘরে এসে দেখি অমৃতা দড়িতে ঝুলছে। টেবিলে রাখা ডায়েরিটায় লেখা, মধু আমি বড় ভুল করে ফেলেছি, আমি প্রেগনেন্ট। এতদিন আমি তোমায় অনেক ঠকিয়েছি, কিন্তু আর নয়, মাফ করে দিও। মধু সেদিন প্রথম অমৃতার ফোন চেক করলে ছেলেটার পরিচয় জানতে পারে। তবে এই ঘটনা সামনে আসলে বহু প্রশ্ন ওঠার সাথে হয়তো প্রকৃত প্রতিশোধ নেওয়াও হতো না। তুই আন্দাজ করতে পারবি না আমি অমৃতাকে কতটা ভালোবাসতাম। মোড়ে তো আমি সেদিনেই গেছিলাম, শুধু বেঁচে আছি বদলার জন্য। অমৃতার সাথে যে রকম করলো, সে এত সহজে সমাজের সকলের মাঝে বেঁচে থাকবে এমনটা তো হয় না। তাই ওর শরীরের প্রতিটা অংশ আমি ছোট ছোট টুকরো করে কেটে ফেলি। ছেলেটা অমৃতার শরীর পেতে চেয়েছিল জানিস তো, আর সেই শখ আমি পূর্ণ করলাম। কারণ তুই এখানে এসে থেকে অমৃতার মাংসটাই তো খাচ্ছিলিস। কথাটা শুনতেই সুধী ভয়ানক চমকে উঠে বমি করতে শুরু করে। অর্থাৎ সুধী সেই লোক যার সাথে অমৃতার অবৈধ সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে পুলিশ অমৃতার মোবাইল খুঁজে পেলে সুধী ও তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে পুরো রহস্য আরও ক্লিয়ার হয়ে যায়। তাই পুলিশ এই ঘটনার আসল কালপ্রিট সুধীকে গ্রেপ্তার করার অর্ডার দিলে অফিসার যোশী তার টিম নিয়ে রওনা দেয়। গভীর রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি প্রায় নামবে বলে, কিন্তু মধুর মুখে এক অদ্ভুত ভাবমূর্তি। কারণ সে ওই অ্যান্টেনার সাথে সুধীকে বেঁধে ফেলেছে, আর এখন অপেক্ষা শুধু একটা বজ্রপাতের। আর কিছুক্ষণ পরেই অঝোরে বৃষ্টি নামল। পুলিশের গাড়ি প্রায় এসেই পড়েছে। হঠাৎ এক বিশাল বজ্রপাতের সাথে ভয়ার্ত দৃষ্টিতে দেখল মধু ওদের দিকে পাগলের মতো ছুটে আসছে। গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যেতে চিৎকার করে বলল, স্যার বাজ পড়ে সুধী মারা গেছে। যোশী অবাক। ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে বুঝল সকাল অবধি অপেক্ষা করতে হবে। সকাল হতেই পুলিশ সহ ফরেন্সিক টিম উপস্থিত হয়। এসআইকে যোশী ফোন করে সব আপডেট দিচ্ছে। তাই এদিকটা সামলে মধুকে বাড়ি পাঠাতে গেলে যোশীর নজর যায় মধুর জামার পিছনের ছেঁড়া অংশে। তখনই কিছু একটা ভেবে অ্যান্টেনার সামনে আসলে দেখে কাঁটা তারে লেগে রয়েছে মধুর সেই ছেঁড়া জামার টুকরো। আশেপাশের পুলিশরা গুঞ্জন করছে মধু ওর নিজের দাদার মতো, কিভাবে শুধু এটা করতে পারল। যোশী কিছুক্ষণ চুপ করে শোনার পর একা চলে আসে পাহাড়ের ধারে। ওর কিছুটা দূরেই মধু ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। যোশীর মনে পড়ল ওর বউ কিছুদিন আগেই ড্রাইভারের সাথে পালিয়েছে। এইটা ভেবে মনটা ভারী হয়ে এলো। যোশী হেড অফিসে ফোন করে বলল, স্যার কাল রাতে অ্যান্টেনা ঠিক করতে গিয়ে সুধী বজ্রপাতে মারা গেছে, কেস ডিসমিস। কথাটা শেষ করতেই যোশী
পাহাড়ের ঠান্ডা কুয়াশাচ্ছন্ন হাওয়ায় মধুর জামার ছেঁড়া অংশটা উড়িয়ে দিল। হয়তো কিছু শাস্তি এইভাবেই প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া ভালো। আর অন্যদিকে দেখা যায় একাকিত্বের বোঝা নিয়ে পাহাড় পথে হেঁটে চলেছে মধু, এবং তার পিছু নিয়েছে মা হারা সেই দুটো কুকুরের বাচ্চা।